লাগারে লাগা। ধান লাগা। তারেক রহমান জানেন নাকি? জুলাই আগস্টের নায়ক আপনি, 5 আগস্টের নায়ক আপনি। ও পিসি মার্কাটা কি? ধানের শীষ। ও দাদা মার্কাটা কি? ধানের শীষ। দর্শক, বাংলাদেশের যুব রাজনীতিতে কিছু মুখ এখন আলোচনায়। তাদের মধ্যে একজন রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদল দক্ষিণের সদস্য সচিবও। আজ আমাদের স্টুডিওতে রবিউল ইসলাম নয়নের জীবনের, সংগ্রামের, রাজনীতির গল্প শুনবো। আমি কায়সার রহমানী আপনাদের সঙ্গে আছি। ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ নিউজ 24 এবং নিউজ 24 এর সকল দর্শককে। নয়ন ভাই, আমরা শুরু করেছিলাম স্লোগান দিয়ে। আমার মনে আছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন রোড মার্চ করে তখন লালমনিরহাটে স্লোগান দিচ্ছিল, খুশি খুশি লাগছে খালেদা জিয়া আসছে। ফেনীতে স্লোগান শুনেছিলাম, গায়ের বেটি খালেদা, গর্ব মোদের আলাদা। আপনার স্লোগান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তো এই স্লোগানগুলো কি আপনি ইনস্ট্যান্ট তৈরি করেন? যখন আপনি আপনার নেতাকে নিয়ে ভাববেন, আপনার দলকে নিয়ে ভাববেন, আপনার জনগণকে নিয়ে ভাববেন, সেই ভাবনা থেকেই স্লোগানটা আসে। আপনার জনগণকে আপনি কিভাবে ঐক্যবদ্ধ করবেন, সেটা তো কথার মধ্য দিয়েই করতে হবে। সেই কথাটাকে আপনি 10 মিনিট বিভিন্ন কথাবার্তা বলে তো এক কাতারে জোয়ার উঠাইতে পারবেন না, সেটা স্লোগান দিয়েই উঠাইতে হবে। ঠিক একইভাবেই আমার কাছে যখন মনে হয় যে এই স্লোগানটা এই জায়গার জন্য মানানসই, আমি তখন সেই স্লোগানটা সেই জায়গায় দিয়ে থাকি। এটা আমার ভিতর থেকে আসে। আচ্ছা, আপনি অনেক কিছুই ছিলেন, হয়েছেন, আগামীতে হবেন। গত 15টা বছর কেমন কেটেছে আপনার? 15 বছর না, 17 বছর। 15 বছর ছিল স্বৈরাচার হাসিনার, 2 বছর ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের। ঢাকাতে আমি 2012 সালে সর্বপ্রথম গ্রেপ্তার হই প্রেস ক্লাবের সামনে থেকে। আমাকে টেনে নিয়ে শাহবাগ থানায় নিয়ে এই নখগুলা হাতে টেবিলের উপরে রেখে ওই রুল দিয়ে, রড দিয়ে পিটানো হতো। এদেশে জিয়া পরিবার ছাড়া এদেশ নিরাপদ না, কোনোভাবেই নিরাপদ না। আমি তখন তরুণ যুবক, সেইভাবেই আন্দোলনটা করে গেছি। আমাকে 6 জানুয়ারি গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে নিয়ে যে আমাকে আর ট্রেস দিল না। দীর্ঘদিন যাবৎ একটা বদ্ধ ঘরের ভিতরে রেখে টর্চার করা হলো। 6 দিন পরে সেই অমানবিক নির্যাতন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আপনি আমার নখগুলা দেখবেন, এই নখটা কি স্বাভাবিক? না, এই নখটা এভাবে করে তুলে ফেলা হয়েছে। এই নখটা কি স্বাভাবিক? স্বাভাবিক না। এই নখটা এভাবে টেবিলের উপরে রেখে আপনার হাতুড়ি দিয়ে, পিঠে দিয়ে ফাটিয়ে ফেলা হয়েছে। আপনি দেখেন যে নখের এই জায়গাটা, গিরেটা পর্যন্ত ফেটে চরবর হয়ে গেছে। আপনার এত বড় একটা লোহা দিয়ে যদি একটা রড, আপনার হাতুড়ি দিয়ে যদি বাড়ি মারা হয় আপনার একটা নখের উপরে, ওই নখের তো আর কিছু থাকবে না। এই নখ দিয়ে যখন অনর্গল ব্লিডিং হতো, তখন এই নখের উপর আবার প্লাস চেপে ধরে টর্চার করা হতো। আমাকে তখন বলা হয়েছে জিয়া পরিবারের নামে 164 দেওয়ার জন্য, মিথ্যা 164, পুলিশ মার্ডার মামলা 164 দেওয়ার জন্য। আপনি আমার এই নখটা দেখেন, এইভাবে যেরকম এটা, ঠিক একইভাবে এই নখটা আপনার বাড়ি মেরে ফাটাই ফেলা দেওয়া হয়েছে। আপনি এই নখটা দেখেন, এই নখটা স্বাভাবিক? এই দিকেও যেরকম আঘাত করা হয়েছে, এই দিকেও সেরকম আঘাত করা হয়েছে, এই দিকেও সেরকম আঘাত করা হয়েছে। এরকম করে নখগুলো বড়ই ফাটাই ফেলতো। আমার এই হাতে পায়ের নখগুলা গ্লাস দিয়ে টেনে, আপনার একটা মেশিন আছে যেটা ধরলে এই চালাটা উঠে যায়, ওইটার উপরে প্লাস দিয়ে এরকম চাপ দিয়ে ধরতো। পায়েও সেম অবস্থা। আপনি যদি আমার পা দেখেন, পায়েও দেখবেন যে নখগুলা এরকম থেতলে ফেলেছে, রড দিয়ে বড়ই কি ওই হাতুড়ি দিয়ে বড়ই থেতলে ফেলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে গুম, খুন, হুমকি, হামলা, জেল, মামলা, একজন মায়ের কাছে তার সন্তানটাই হচ্ছে পৃথিবী। আপনার জীবনে, আপনার রাজনীতিতে
আপনার মায়ের ভূমিকা কি ছিল? তিনি কি রাত্রে ঘুমাতে পারতেন? তিনি কি ভাতটা খেতে পারতেন? কি ছিল আপনি মায়ের একটা ভূমিকা? জটিল প্রশ্ন করেছেন। একটা মায়ের কাছে সন্তান পৃথিবী, ঠিক ওই সন্তানের কাছে ওই মাই পৃথিবী। আমার মা সবসময় চেয়েছে যে আমার ছেলে ভালো থাকুক। শুধু আমি আপনাকে শর্টকাটে বলি যে আমার মার জীবন সংগ্রাম দীর্ঘ, লং টাইম। আমার মার আমার কারণে অনেকবার পুলিশের দ্বারা নির্যাতন শিকার হতে হয়েছে। যেমন আমার বাবা বাড়িতে থাকতে পারে নাই, আমি থাকতে পারি নাই। আমার মা বাজার করে খাবে সেই সুযোগটুকু দেওয়া হয় নাই। আমার মা যখন ভ্যানে উঠছে, ওই ভ্যানওয়ালাকে আওয়ামী লীগের লোকরা টর্চার করছে। টর্চার করে আমার মাকে ভ্যান থেকে নামাই দিছে। আমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে দোকানদারকে আমার মার কাছে সবজি বিক্রি করতে দেওয়া হয় নাই, মাছ বিক্রি করতে দেওয়া হয় নাই। যখন আমার মা আবার খালি ব্যাগ নিয়ে বাড়িতে যাবে, আর একটা ভ্যানে উঠতে গেলে সেই ভ্যানওয়ালাকেও নিষেধ করে দেওয়া হয়েছে যে ভ্যানে নেওয়া যাবে না, এটা নয়নের মা, ভ্যানে নেওয়া যাবে না। আমার মা আবার সেই রোদের ভিতরে হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে। বাড়িতে যে খাবে কি, এমন পরিবেশ করে রাখা হয়েছে পাড়া প্রতিবেশীদেরকে যে আমার ফ্যামিলির সাথে কেউ মিশতেও পারবে না। যদি কেউ মেশে তাদেরকেও টর্চার করা হয়েছে। এরকম করে আমার মা সংগ্রাম করছে। এইটার পরে যখন শুনছে যে আমার সন্তান গুলিবিদ্ধ, কেমন লাগতে পারে তখন ওই মার? গুলিবিদ্ধ সন্তানকে যখন মা দেখতে আসছে, তো মনে করেন এইখানে আমি গুলিবিদ্ধ হয়ে বিছনায় শুয়ে আছি, আমার মার কাছে আমাকে পুলিশ পাহারা দিচ্ছে। আমার মা যখন কাঁদতে কাঁদতে আমার কাছে গেছে, তখন পুলিশ সরাই দিছে। যখন আমার মা শোনে নাই, তখন আমার মায়ের ঘাট ধরে পুলিশ ধাক্কা মেরে ফেলে দিছে আপনার সামনে? আমার সামনে। এটা ছিল আমার জীবনের চরম একটা সংগ্রামের জায়গা। আমার কাছে তখন মনে হতো যে পৃথিবীটাকে যদি আমি দুমড়ে মুচকে শেষ করে দিতে পারতাম, মনে হতো আমার শান্তি পেতাম। তো যতবার গুলিবিদ্ধ হয়েছি, যতবার রিমান্ড কেটেছি, আমাকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমি যেমন হাঁটতে গেলে আমার এখন পায়ের নিচে প্রচন্ড ব্যথা করে। আমার পায়ের নিচে এত বেশি টর্চার করছে যে আমার পায়ের নিচে থেকে সব চামড়াগুলো সাদা সাদা হয়ে, আপনারা এটা কি বলে, রক্ত ছাড়া হয়ে গেছে আর কি। আস্তে আস্তে রিকভার হচ্ছে, চেষ্টা করতেছি, ভালো থাকার চেষ্টা করতেছি। আমার মার সাথে, আমার বাবার সাথে এরকম, আমার বাবা 5 ফুট 6 ইঞ্চি লম্বা, স্বাস্থ্য সবল মানুষ। আমার মা, আমার বাবা বাথরুমের সামনে ঘুমতো ঢাকা মেডিকেলে। দুর্ভিক্ষ, ঢাকা মেডিকেলের তো মানুষ এমনিতে নর্মালে হাঁটাচলা করতে পারে না। ঢাকা মেডিকেলে মনে করেন বাথরুমের সামনে একটা পার্টি বিছিয়েছে, পার্টিটা পানিতে, ময়লা পানিতে ভিজে যাচ্ছে, কোনো রকম 2-1 ঘন্টা ঘুমিয়ে থাকার চেষ্টা। এরকম জীবনগুলা কাটিয়েছি। আমার মা আমার কাছে, আমার মা যদি আমার কাছে বেঁচে থাকে, এটাই আমার কাছে বেস্ট। আমি যদি আমার মার সাথে যোগাযোগ, কমিউনিকেশন রাখতে পারি, মার সাথে 2 মুঠো 2 বেলা ভাত খাইতে পারি, এটাই আমার কাছে বেহেস্ত। আমাকে গুলি করছে, গুলি করে আবার তাদের অস্ত্র আমার কাছে দিয়ে কোর্টে চালান করে দিয়ে আর জেলে দিছে। পুলিশ মার্ডার মামলা দিছে, নর্মালি গাড়ি চালাও পড়া মামলা দিছে, বিস্ফোরক মামলা দিছে, এরকম শত শত 350-র মতো মামলা টামলা দিয়ে একদম ম্যাসাকার করে দিছে। মামলার কোনো হিসাবও রাখি নাই। তো লং টাইম আমি জেলে থাকছি। একবার থাকছি 38 মাস, একবার থাকছি 13 মাস, 7 মাস, 9 মাস, 10 মাস। আমার তো মায়ের সাথে আমার কোনো দেখা হতো না, আমার বাবার সাথে আমার কখনো দেখা হতো না। এই দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, কৌশলগত কারণে আত্মগোপন, জেল, এমন কোনো ঘটনা যেটা আপনাকে খুব ভাবায়, খুব কষ্ট দেয়,
খুব আহত করে আপনাকে? দেখেন, আমার শরীর থেকে যেগুলো চলে গিয়েছে, যেমন আমার পা, আমার এই বাম পাটা, রানটা এখন চিকুন, অনেকটা চিকুন। এটার ভিতরে এখনো ওই 5-7 দিন আগে এক্স-রে করলাম, মনে হয় 400-500 মতো গুলির স্প্লিন্টার রয়েছে। সেটা যেরকম প্রতিনিয়ত ওই পায়ে প্রচন্ড পরিমাণে আঘাত করে, শরীরে আঘাত করে। আমার শরীরের বিভিন্ন জায়গায় গুলির স্প্লিন্টার রয়েছে। আঘাত তো করেই। জেলখানায় থাকতে আমার বোনের বিয়ে হয়েছে। আমি আমার বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারিনি। আমার একটাই বোন। প্রচন্ড কষ্ট দেয়। আমার বোনের একটা বাচ্চা হয়েছে, আমি তাকেও দেখতে পারি নাই। প্রচন্ড কষ্ট দেয়। 7 বছর পরে দেখেছি। আমাকে যে পরিমাণ টর্চার করা হয়েছিল, আমার প্রস্রাবের রাস্তায় কারেন্টের শর্ট দেওয়া হয়েছিল এবং ইট ঝুলায় রাখা হয়েছিল। ইনফেকশন হয়ে গেছিল, দীর্ঘদিন যাবৎ ব্লিডিং হতো। আমাকে আশা জুগিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে, দেখো না, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে। দেশের বাইরে অনেক চিকিৎসার সেবা আছে। উনি আমাকে চিকিৎসার রাস্তা বলে দিয়েছে, ডাক্তারদেরকে বলে দিয়েছে, তাদের দ্বারাই চিকিৎসা করিয়েছি। এখন মোটামুটি এসব একটা অনেক বড় কষ্টের কারণ। সবচাইতে কষ্টের কারণ হচ্ছে যে মা বাবা থেকে আমাকে অনেক দূরে রাখা। আপনি আমার এজটা দেখেন, যে আমি কোন এজে কতটুকু স্ট্রাগল করছি। এত স্ট্রাগল করে তো কোনো মানুষ, আমার চোখে দেখা যে অনেক লোককে আমি দেখছি যে বিএনপি ছেড়ে চলে গেছে, আমাদের ফোন রিসিভ করে নাই, আমাকে চেনা মানুষ চিনতেছে না, আমার কোনো আত্মীয় স্বজন আমাকে চেনে নাই, পরিচয় দেয় নাই। এরকম অনেক ঘটনা ঘটছে। তারা এখন এসে আবার বলে নয়ন আমার অনেক আপনজন। এই সময়গুলো থাকতেন কোথায়? যখন গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলগত কারণে তো আপনাদের আত্মগোপনে যেতেই হয়। এরকম কি কোনো হৃদয় বিদারক কোনো ঘটনা আপনার ঘটেছে যে মানে আপনাকে চেনে নাই, বা কিভাবে থাকতেন, দেখেন, কোথায় থাকতেন? সর্বনিম্ন একটা ঘটনা বলি। এই যে জুলাই আগস্ট আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনেও আমি গুলিবিদ্ধ হয়েছি। সর্বপ্রথম কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আমার নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে যে 7-8 হাজার লোক নিয়ে যে শাহবাগ মোড় দখল করে পুলিশকে প্রতিহত করছি, ছাত্রলীগ যুবলীগদেরকে প্রতিহত করে আমরা ছিলাম। তো যাই হোক, আন্দোলনের তো পেশে আসলাম। আমি 32 নম্বরে শেখ মুজিবুরের বাড়ির পাশে, আপনি ওই যে এলিফ্যান্ট রোডের যে রাস্তাটা, ঢাকা কলেজের যে রাস্তাটা, ওইখানে দেখবেন যে ডাইন পাশে ময়লার আছে, ওই ময়লার ভিতরে ঘুমাইছিলাম বাঁচার জন্য। সকালবেলা মিছিল করব, রাত্রে কোথাও থাকতে পারতেছি না, রাত্রে 12টা পর্যন্ত আপনার কর্মসূচি চালাই গেছি, যে যেগুলো করার দরকার সেগুলো করছি। রাত্রে থাকবো কোথায়? হাতে ফোন নাই, ফোন ট্র্যাকিং, কার বাসায় যাব, কে রাখবে, কোনো জায়গায় যদি দোকানে বসি বিপদ, কোনো হোটেলে থাকতে গেলে বিপদ, রাস্তাঘাটে বসে থাকলে আমি তো আননোন ফেস না, নুন ফেস, আমাকে ধরে ফেলতে পারে। আমি কি করব? ওই দিক দিয়ে যাইতে সময় আমার কাছে মনে হলো যে তাহলে এই ময়লার ভিতরে কেউ চিন্তা করবে না, তাহলে একটা বস্তা পেলাম, সালার বস্তা বিছায় ময়লার ভিতরে ডাস্টবিনে শুয়ে থাকলাম। সকালবেলা উঠে আবার কর্মসূচি চালু করলাম। আমার কাছে মনে হয়েছে যে বেঁচে থাকতে হবে, আন্দোলনটা চালিয়ে যেতে হবে, এবারই আমাদেরকে জিততে হবে। আপনার নামে অভিযোগ আছে এবং পত্রপত্রিকায়ও কিছুটা এসেছে, চাঁদাবাজির অভিযোগ, দখলের অভিযোগ। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা বা দুইটা পত্রিকাতে এসেছে, হুট করেই একটা গোষ্ঠী নিউজ করে দিয়েছে অনলাইন পোর্টালে। পরবর্তীতে তারা সেই নিউজগুলো আবার সরিয়ে নিয়েছে। আমি যতটুকু দেখেছি, আমি একটা পত্রিকার ব্যাপার জানি যে তারা নিউজটা সরিয়ে নিয়েছে। তারা যখন জাস্টিফাই করে দেখেছে যে এরকম অভিযোগ সত্য না, তখন তারা সেই নিউজগুলোকে সরিয়ে নিয়েছে। আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলেছি যে রবিউল ইসলাম নয়ন, আপনার সাথে আমি কিছুক্ষণ আগে আলাপ করতেছিলাম যে আমি যদি কোনো অন্যায় করে থাকি, সেটার একটা হয় ফোন রেকর্ডিং থাকবে,
আমি কোনো জায়গায় গিয়েছি সেটার কোনো সিসিটিভি ফুটেজ বা ভিডিও থাকবে, আমি কোনো মানুষকে দিয়ে কোনো জায়গায় করিয়েছি সেটার একটা সংশ্লিষ্টতা থাকবে। আমি এর আগে আরও 50 রবিউল ইসলাম নয়ন 5 তারিখের আগে 5 তারিখের পরে যদি কারো কাছ থেকে চাঁদাবাজি সহ একটা বাজে ল্যাঙ্গুয়েজ, চাঁদাবাজি সহ XYZ কোনো ওয়েতে কারো কাছ থেকে 500 টাকা কোনোভাবে ব্ল্যাকমেল করে বেনিফিশিয়ারি হয়ে থাকে, বা হারাম, আমাকে যদি কেউ হারাম ভক্ষণ করাইতে পারে, তাহলেও মানে কেউ যদি বলতে পারে যে রবিউল ইসলাম নয়ন এটা হারাম ভক্ষণ করেছে, আমি যদি কোনো ওয়েতে আপনার কাছ থেকে 500 টাকা ফাঁকিবাজি করে খাই, সেটা তো হারাম। যদি বলতে পারে যে রবিউল ইসলাম নয়ন 500 টাকার হারাম ভক্ষণ করেছে, তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আচ্ছা, এতক্ষণ আমরা একটু সিরিয়াস আলাপে ছিলাম, এবার আমরা একটু ছোট ছোট প্রশ্ন উত্তরে যাব, অল্প কথায় উত্তর দিতে হবে। রাজনীতিতে আপনার ফেভারিট স্লোগান কোনটা, যেটা শুনলে আপনার গা শিউরে ওঠে? স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম, এটা আমার অনেক ফেভারিট একটা স্লোগান। যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে বাংলাদেশের মানুষ সালাম জানাচ্ছে। স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া লও 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 সালাম, যেই জিয়া জনতার সেই জিয়া মরে নাই, এটা আমার অনেক ফেভারিট একটা স্লোগান। রাজনীতি না করলে কি হতেন? রাজনীতি না করলে কি হতাম, আসলে মানুষের হওয়া না হওয়া সৃষ্টিকর্তার কাছ থেকে নির্ধারিত হয়। আমি সবসময় সমাজসেবকই হতে চেয়েছি, মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছি। রাজনীতি না করলেও আমি স্বাভাবিকভাবে মানুষের কল্যাণে কাজ করতাম। যেমন আমি এখন বলি যে আমি এমপি না হইলে মানুষের জন্য কাজ করে যাব। এই প্রশ্নের উত্তরটা আপনার দিতে হবে। বিএনপির কোন নেতার ফোন এলে আপনি সঙ্গে সঙ্গে রিসিভ করেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ফোন আসলে আমি ফ্যান বন্ধ করে দিই, মনে হয় লাইটটাও বন্ধ করে দিই, স্থির হয়ে দাঁড়ায় থাকি, ফোনে কথা বলি, এই পর্যন্তই। আমার কাছে মনে হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আমি যখন কথা বলি তখন আমার শরীর কাঁপতে থাকে, শরীর থেকে ঘাম ধরতে থাকে। ফ্যান বন্ধ করে দিই, লাইট বন্ধ করে দিই, সাইডে কোনো লোক থাকলে দৌড় মেরে দিয়ে অন্য রুমে চলে যাই, রুমে যেয়ে দরজা লাগাই দিই, এরকম। নিজের বিরুদ্ধে শোনা সবচাইতে উদ্ভট অভিযোগ কোনটা? এই যে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে চাঁদাবাজ ট্যাগ লাগাই দেওয়া। আপনাকে এইবার না আগামীবার জাতীয় সংসদে দেখতে পাবো? নেতৃত্ব আল্লাহর দান, সৃষ্টিকর্তা মহান, সৃষ্টিকর্তা যাকে খুশি সম্মানিত করেন, সৃষ্টিকর্তা যাকে খুশি অসম্মানিত করেন। আমি আল্লাহর প্রতি সবসময় আস্থা রাখি এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমাকে সংসদ সদস্য বানাবে কি বানাবে না, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানেন। আমি তারেক রহমান সাহেবের প্রতি আস্থাশীল। তারেক রহমান সাহেবের শেষ বাক্যটাই আমার কাছে জীবনের অমূল্য সম্পদ। উনি যদি বলে যে না তোমার সংসদ সদস্য হতে হবে না, আমি হব না। উনি যদি বলে যে না তুমি দলকে শক্তিশালী করবা, ওইখানকার জনপ্রতিনিধি হওয়া, ওইখানে যাতে বিএনপি ভালোভাবে সবার ঘরে ঘরে পৌঁছে যায়, বিএনপি দ্বারাই মানুষের উন্নয়ন হয়, বিএনপির সুনাম মানুষের মাঝে ছড়াই যাক, উনি যদি আমাকে বলে সেটা করো, আমি সেটা করব। অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিউজ 24-এর দর্শক এবং নিউজ 24-এর যত স্টাফ আছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, রহমানীর সাথে অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই, যিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। দর্শক, আপনারা রহমানীর সাথে অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি কাইসার রহমানী আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।